আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে কোনো না কোনো আইনজীবীকে এনে আমরা আইনগত মতামত দিয়ে থাকি। ঠিক তেমনিও আজকে একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সাংবিধানিক আইন। আজকে আমার সাথে এ বিষয়ে আলোচনায় আছেন অ্যাডভোকেট আব্দুল হান্নান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজকে আপনার সাথে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে সাংবিধানিক আইন। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের সংবিধান লিখিত হলেও ইউকের অলিখিত সংবিধানের যে সভ্যতা ও কার্যকারিতা রয়েছে, তাহা বাংলাদেশের সংবিধানে নেই কেন? এট ফার্স্ট আপনি খুব ভালো কোয়েশ্চেন করেছেন। কারণ আমাদের দেশের এই সংবিধানের যে প্রবলেমটা, সেটা এখন খুবই একটা আলোচ্য একটা বিষয় বর্তমানে। তো আমি বলবো, আমাদের বিশ্বের এটা একটু বলে নিই যে সংবিধান লিখিত এবং অলিখিত প্রথমে দুই প্রকারের ভাগ করা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু দেশের রাষ্ট্রের সংবিধান লিখিত, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সংবিধানটাও লিখিত। তো লিখিত হলেও যে প্রশ্নটা করছেন যে লিখিত আমাদের সংবিধান, তারপর ইউকের অলিখিত সংবিধানের চেয়ে আমাদেরটা কার্যকারিতা কম কেন? তো আমাদের দেশে লিখিত হলেও সংবিধানে তো কিছু কম বেশি ভুল ত্রুটি থাকবেই। তারপরেও আমাদের দেশের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র, ৭১ সালে যুদ্ধ গেছে, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের গরিব রাষ্ট্র, তো এখন একটু উন্নতির দিকে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমাদের দেশটা পুনর্গঠন হওয়ার আগেই বিভিন্ন ঝামেলা তৈরি হয়ে যায়, রাজনৈতিক, নির্বাচন, বিভিন্ন সমস্যা নিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু সেই সভ্যতাটা নাই। সভ্যতা আমাদের দেশে নাই কিভাবে? আমাদের দেশে কিন্তু রুল অফ ম্যান, মানুষের শাসন, মানুষের প্রভাবটাই বেশি কার্যকরিতা আসে। আমাদের রাজনীতির যে সিস্টেম, সেখানে কিন্তু ডেমোক্রেসি আছে, কিন্তু ডেমোক্রেসিতে কিন্তু রুল অফ ল। কিন্তু আমাদের দেশে ডেমোক্রেসি থাকলেও আসলে এটা ডেমোক্রেসি না, এটা প্রকাশ্যে ডেমোক্রেসি। রুল অফ ল থাকা উচিত, সেখানে রুল অফ ল এর পরিবর্তে, আইনের শাসনের পরিবর্তে আইন মানুষের শাসন। সে কারণে আমাদের দেশে সভ্যতাও কম, আইনের প্রতি শ্রদ্ধাও কম, আমাদের দেশের প্রতিও দেশপ্রেম সচেতন মানুষ খুব কম। রুল অফ ল এর পরিবর্তে রুল অফ ম্যান শাসন চলে। অ্যাকচুয়ালি এটা হলো এক ধরনের অতি ধূর্ত, রাকিব স্যার, এটা হলো অতি ধূর্ত গণতান্ত্রিক ব্যবস্থা। ঠিক আছে, কিন্তু আসলে এটা বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এইটা হলো মানে বিতর্কিতভাবে অতি ধূর্ত রাজতান্ত্রিক গণতান্ত্রিক ডিক্টেটরশিপ শাসন ব্যবস্থা আমাদের দেশ অ্যাকচুয়ালি। এই কারণে আমাদের দেশে আইনের প্রতি শ্রদ্ধা নাই, সভ্যতা নাই, শৃঙ্খলা নাই, রুল অফ ল নাই। এই কারণে আমাদের দেশে লিখিত হওয়া সত্ত্বেও ওই ইংল্যান্ডের, ইউকের অলিখিত সংবিধানের চেয়েও আমাদেরটা কার্যকরিতা কম। আচ্ছা, আপনার কাছে পরবর্তী প্রশ্নে যাই যে বাংলাদেশের সংবিধান, যেটা যে আপনাকে ফার্স্টে বললাম যে অলিখিত, যেটা মানে আমাদের বাংলাদেশ সংবিধানে নেই কেন। এখন আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে মানে বাংলাদেশের সংবিধান মানে আরেকটা আছে যে মানে স্বচ্ছতা এবং স্থায়িত্বটা কতটুকু, মানে এটার কোনো মানে স্থায়িত্ব এবং স্বচ্ছতা আছে কিনা এবং নাকি নেই, এই বিষয়ে যদি আপনি বলতেন। আমাদের সংবিধানের লিখিত সংবিধান তো স্থায়ী বেশি হওয়ার কথা, আমাদেরটা তো অলিখিত না। কিন্তু লিখিত সংবিধান আমাদেরটা, কিন্তু আমাদের সংবিধানটা স্থায়িত্ব নেই। কারণ দেখেন আপনি, এই পর্যন্ত স্বাধীন বাংলাদেশে এর থেকে প্রথম থেকে ১৭তম সংশোধনী আনা হয়েছে আমাদের সংবিধানে। ১৭ বার ষোড়শ সপ্তদশ সংশোধনী পর্যন্ত আনা হয়েছে, ১৭ বার।
তাহলে এখানে দেখেন বিভিন্ন সংশোধনীতে আছে যে, যেমন আমি একটা সংশোধনীর কথা বলি, যেমন ১৩তম সংশোধনীতে ১৯৯৬ সনে উত্থাপনকারী ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু আবার ২০১১ সনে ১৫তম সংশোধনী দ্বারা বিলুপ্তিকরণ করা হয়। এরপরে আমি দেখেন আবার বলি, আরেকটা সংশোধনীর কথা বলি। ষষ্ঠ সংশোধনীতে ১৯৮১ সনে জিয়াউর রহমানকে হত্যার পর নিয়োগ পাওয়া উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থীর বৈধকরণ। মানে যার যখন যেটা সুবিধা মনে হয় সে সেটাই করে। তাহলে এখানে কিন্তু স্থায়িত্ব নাই, যদিও আমাদের লিখিত সংবিধান। এরপর আরেকটা আমি বলি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলি আপনাকে। সপ্তম সংশোধনী ১৯৮৬ সনে হুসেইন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলের সকল কর্মকাণ্ড বৈধকরণ ২০১০ সনে হাইকোর্ট বিভাগ সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হয়। হ্যাঁ, এরপরে আবার পঞ্চম সংশোধনীতে আমি শেষ কথাটা বলি। ১৯৭৬ সনে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এর পরিবর্তে সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম এবং সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস। এইভাবে আমি বিতর্কে যাব না, এখানে কিন্তু অনেক ধরনের বিতর্ক এই সংশোধনীয় আছে। এই যে যখন যার বৈধতা তৈরি করা দরকার, যখন যার সুবিধা দরকার, এখানে তো জনগণের সুবিধা, এটা কিন্তু জনগণের একটা গ্রন্থ, জনগণের একটা দলিল, প্রজাতন্ত্রের দলিল, রিপাবলিকের দলিল, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার একটা দলিল, একটা রাষ্ট্রের মূল গ্রন্থ, মূল আইন। এই মূল আইনটা কিন্তু সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণের ভাগ্য নির্ধারণ আছে এই সংবিধানে। কিন্তু এখানে কিন্তু সাধারণ জনগণের কথা, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, মৌলিক চাহিদার কথা কিন্তু বলা হয় নাই। মৌলিক চাহিদার কথা যদি বলা হয় তাহলে রাষ্ট্র সমস্ত খাদ্য বস্তু বাসস্থান সব জনগণকে দিতে হবে। কিন্তু এখানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। মৌলিক অধিকার, একটা গরিব মানুষ হাইকোর্টে গিয়ে, মহামান্য হাইকোর্টে গিয়ে এই রিটের মাধ্যমে মামলা দায়ের করে সে তার মৌলিক অধিকার আদায় করবে। ধরেন আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম, আমার ছেলের একটু দোষ ত্রুটি আছে সামান্য, তার জন্য ভর্তি করাবে না। তাহলে আমার ছেলের শিক্ষা মৌলিক অধিকার আমি পাচ্ছি না, সেই কারণে আমার এইটা আদায় করার জন্য, বত্তিটা নেওয়ার জন্য, বত্তিটা কেন নিচ্ছে না সেটা নেওয়ার জন্য আমার কিন্তু হাইকোর্টে রিট করা লাগবে। তাহলে একটা গরিব মানুষ কি যাবে হাইকোর্টে রিট করতে? তাহলে এখানে কিন্তু মৌলিক অধিকারের কথা বলা আছে। রাষ্ট্র পরিচালনার কিন্তু ২৬-২৭টা অনুচ্ছেদ আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে কিন্তু গরিবের স্থানটা কিন্তু প্রত্যক্ষভাবে নাই। মৌলিক অধিকার তার হাইকোর্টে যা তার আদায় করতে হবে। তাহলে এখানে কিন্তু আপনি কি প্রশ্নটা করছিলেন যে মানে স্থায়িত্বটা কিন্তু নাই। হ্যাঁ, যদিও লিখিত, তারপর আমাদের সংবিধান পরোক্ষভাবে বলা যায় যে এটার কোনো স্থায়িত্ব নাই। স্বচ্ছতা নাই কেন আপনি বলছেন? স্বচ্ছতা নাই কেন? এটা তো যার যার মনের মতো, সে ইচ্ছা করলে পরিবর্তন, ক্ষমতায় এসে সে পরিবর্তন তার নিজের মতো পরিবর্তন করে। এটা জনগণের চিন্তা তো কেউ করে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই যে আপনি যে সংবিধানে যে বিষয়টা বললেন যে স্বচ্ছতার, এখন আমি ধর্মের বিষয়টা যেহেতু আসছে, আমি একটু ধর্মের বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে মানে সংবিধান, মানে ধর্মের প্রতি কতটুকু সংবিধান কাজ করতেছে। মানে যেমন আমাদের তো ধর্ম এক একজন এক এক গ্রন্থের লোক, মানে এই ক্ষেত্রে সংবিধানে কতটুক মানে ভূমিকা পালন করছে এবং কতটুক আমরা সুবিধা পাচ্ছি, এটা যদি একটু বলতেন। এটা আসলে খুব বিতর্কমূলক কোয়েশ্চেন করছেন। বাংলাদেশ এখন, আগে তো এটা পুরোটা হিন্দু রাজ্য ছিল, বসতি ছিল একটা সময়, ব্রিটিশের আগে বা ব্রিটিশের সময় ছিল। পরবর্তীতে দেশ বিভাগের পরেই এখানে কিন্তু হিন্দু সনাতনী যারা আছে এবং অন্যান্য ধর্ম অনেক কমে গেছে। কমতে কমতে এখন মনে হয় কত 10% না 12% আছে তারা সনাতনী, এবং অন্যান্য ধর্ম আছে। তো সেখানে এটা একটা মুসলিম প্রধান রাষ্ট্র। হ্যাঁ, এখন আমাদের সংবিধানে কিন্তু সত্য কথাটা বলা হয় না। আমাদের সংবিধান বা মূল যে আইনগুলোতে, সেখানে সত্য কথাটা জনগণের জন্য জনগণের মধ্যে যেন বিশৃঙ্খল সৃষ্টি না হয়, তাদের শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারে, সেই কথাগুলি কিন্তু তারা প্রয়োগ করে না। তারা নিজেদের মতো করে নিজেদের স্বার্থের জন্য প্রয়োগ করে। যেটা আপনি বললেন যে ধর্মের কতটুকু উপকৃত আমরা হই বা সংবিধানে কতটুকু স্থান দেওয়া হয়েছে, তাহলে এখানে কিন্তু আমাদের
90% মুসলমান, মুসলিম প্রধান রাষ্ট্র বলা যায় অনেকটা। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে, আবার সংশোধন করে সেকুলারিজম দেওয়া হবে, আবার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা লাগবে না, এখানে একমাত্র ধর্ম এবং থাকবে সংবিধানে থাকবে যে সর্বশক্তিমান আমাদের একমাত্র আল্লাহ, মহান আল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের সংবিধানে কিন্তু একটা সময় ছিল না, কিন্তু আবার কিন্তু এটা দেওয়া হয়েছে সেকুলারিজম বাদ দিয়ে। সেকুলারিজম হলো যে ধর্মনিরপেক্ষতা। আমাদের দেশের মুক্তিযোদ্ধার যেই ৭১ স্বাধীন হয়েছে কিন্তু সকল ধর্মের মানুষই কিন্তু যুদ্ধ করছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, খ্রিস্টান, হিন্দু সবাই যুদ্ধ করছে। তো এখানে সেই রাষ্ট্রের উৎপত্তি থেকে কিন্তু এখানে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা কথাটা আসে। কিন্তু রাষ্ট্র তো এটা মুসলিম প্রধান রাষ্ট্র। তাহলে এখানে কিন্তু একটা কনফ্লিকশন থেকেই যাচ্ছে আমাদের জনগণের মধ্যে। তাহলে এই রাষ্ট্র কিভাবে উন্নতি লাভ করবে, এটা কিন্তু একটা কনফ্লিকশন কোয়েশ্চেন করছেন। তাহলে এখানে কিন্তু যদি আপনি 90% কথা চিন্তা করেন রাকিব সাহেব, তাহলে কিন্তু এখানে সংবিধানে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। যদি আপনার 90% রাখতে হয়, এখন যদি আপনি মনে করেন যে না আমার আরো 15% দরকার আছে, সবাই নিয়ে আমার চলতে হবে, মুক্তিযুদ্ধের ধারা রক্ষা করতে হবে এবং সমস্ত মানুষ নিয়ে আমার চলতে হবে, সবাই আমার দরকার আছে, সবার মনেই রক্ষা করতে হবে, সবাই আমরা বন্ধু, ভাই ভাই, ভ্রাতৃত্ব বন্ধনে থাকতে হলে আমাদের ধর্মনিরপেক্ষতাই রাখতে হবে। কিন্তু 90% লোকে যদি বলে যে না না ধর্মনিরপেক্ষতা থাকবে কেন, আমরা তো 90% আমরা, তাহলে আপনি মেজরিটির চিন্তা করলে, ডেমোক্রেসি চিন্তা করলে কিন্তু আপনি এখানে সেই সেকুলারিজম রাখতে পারেন না। ডেমোক্রেসি তো মেজরিটি, ডেমোক্রেসি দ্যাট মিন্স মেজরিটি। তাহলে মেজরিটি তো বলবো আপনারা যে এখানে সেকুলারিজম থাকবে কেন। তাহলে কনফ্লিকশন কিন্তু অলওয়েজ চলতেই থাকবে, চলতেই আছে, কখনো প্রকাশ্যে, কখনো মনে মনে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই আপনার কাছে, যে একটা বাংলাদেশ, যে আমাদের দেশের কথাই বলি, যে বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশে তো পুরাটাই চালায় হলো সরকার আর রাষ্ট্রপতি। এখন আমি জানতে চাচ্ছি একটা সংবিধান, যে মানে বাংলাদেশ সংবিধানের কথাই বলি, যে একটা বাংলাদেশি সংবিধান করার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কতটুকু? এখানে আসলে আমাদের জাতিসংঘের সদস্যভুক্ত যে রাষ্ট্রগুলি আছে, এখানে আপনার কি প্রশ্নটা করলেন যে মানে আমাদের যে সংবিধান ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকাটা কি, এখানে সেই রাষ্ট্রগুলির মধ্যে দেখবেন যে সেটা গণতন্ত্র হোক বা একনায়কতন্ত্র হোক, সেখানে আপনি এই রাষ্ট্রপতির শাসিত সরকার, সরকার ব্যবস্থা আবার দুই রকমের, রাষ্ট্রপতির শাসিত সরকার, প্রধানমন্ত্রীর শাসিত সরকার। কিন্তু এখানে কিন্তু আমাদের দেশে মুখ্য ভূমিকা পালন করে নির্বাহী প্রধান হয়েছে আমাদের রাষ্ট্রপতি, যদিও মানে সর্বাধিনায়ক সবার উপরে। তারপর আমাদের সরকার ব্যবস্থা কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। এখানে আমাদের মুখ্য ভূমিকা পালন করবে সমস্ত জায়গায় আমাদের যেই শক্তি, যে পাওয়ার থাকবে, নির্বাহী পাওয়ার, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে থাকবে, প্রধানমন্ত্রী শাসিত সরকার এটা। এখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতির ক্ষমতাটা গৌণ। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে একটা মানে আমাদের বাংলাদেশ সংবিধানের কথাই, যে মানে একটা সংবিধানের ক্ষেত্রে যে মানে রাষ্ট্রপতির থেকে যে মানে প্রধানমন্ত্রী কিংবা যে প্রধান, মানে তার ভূমিকাটাই বেশি দেওয়া হবে, এটাই তো? প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় দলীয় প্রধান সরকার গঠন করে। আর রাষ্ট্রপতি হলো, সে তো নির্বাহী পাওয়ার নাই, যদিও সে রাষ্ট্রপ্রধান, কিন্তু এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না, রাষ্ট্রের প্রধান সে, বাট এই সরকার ব্যবস্থাটা রাষ্ট্রপতি শাসিত সরকার না, এটা হলো প্রধানমন্ত্রী শাসিত সরকার, প্রধানমন্ত্রীর কথা সব কিছু হবে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আপনাকে, যে সংবিধানের এই পর্যন্ত 17 বার সংশোধনী আনা হয়েছে আমি যতটুকু জানি, মানে এখানে কার কার সুবিধার্থে সংশোধনী আনা হয়েছে? আর আরেকটা বিষয় হলো, এতে করে মানে কার সুবিধা এবং কারা ক্ষতি? আপনি বলতে চাইছেন যে জনগণ এবং সরকার, শাসক দল, জি এখানে সুবিধাটা কার? জি। ডেমোক্রেসি হলো রিপাবলিকের প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা, প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করবে, সে সমস্ত কিছু প্রশ্ন করবে, কিন্তু আসলে কি সে জানতে পারে, প্রশ্ন করতে পারে ডেমোক্রেসির কাছে? এটা জনগণ, সাধারণ জনগণ, একজন ব্যক্তি, রাষ্ট্রের একজন প্রজাতন্ত্রের একজন সদস্য, সে কি রাষ্ট্রের সরকারের কাছে বা ক্ষমতাসীনদের কাছে সে কি জিজ্ঞেস করতে পারে, জানতে পারে কোনো কিছু, ওইভাবে জিজ্ঞেস করতে পারে সবকিছু, সব প্রশ্ন? বর্তমান প্রেক্ষাপটে তো আসলে কি বলবো, যে অনেকেই তো প্রশ্ন। সংবিধানের সংশোধনী বলছেন, সংবিধান কি এই তো ঠিক না? এখন সংবিধান তো সংশোধনী আনা হয়েছে বিভিন্ন তারিখে, ইনডেমনিটি জারি করা হয়েছে
একজনের একজনের পিতা হলেও ধরেন বঙ্গবন্ধু পিতা একজনের পিতা, কিন্তু সে কিন্তু রাষ্ট্রের সমস্ত মানুষের অধিকার। পিতা একজনের জন্মগতভাবে, কিন্তু সে কিন্তু জিয়াউর রহমান বলেন, বঙ্গবন্ধু বলেন, ঠিক আছে, যারা দেশপ্রেমিক যে অধিনায়ক, রাষ্ট্র এই রাজনীতিবিদ যারা কি বলা হয়, কেউ জাতির পিতা বলে, কেউ এই কর্ণধার বলে, এখন রাষ্ট্রপ্রধান বলে। এখন একজনের পিতা মারা গেলে বা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেলে সেটা হত্যার জন্য বিচার চাইতে পারে। কিন্তু এখানে কিন্তু আবার ইন্ডেমনিটি জারি করে বিচার বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম আবার দেখা গেছে আবার সুবিধার জন্য কি করলো, আরেক পক্ষ কি করলো যে এই 93,000 যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। ঠিক আছে, এখন আরেক পক্ষ চাচ্ছে যে যুদ্ধ হয়েছে 60 বছর 55 বছর আগে, আপনার বাবা মারা গেছে বা আমাদের সকলেরই বাবা, বঙ্গবন্ধু মারা গেছে, তার বিচার করবো, কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারটা দরকারটা কি 60 বছর পর? যুদ্ধ অপরাধী তো অনেকই আকাশ করছে, যুদ্ধের সময় অনেকই আকাশ করছে। ঠিক আছে, এখন সব কি খুঁজে বের করা যাবে? এটা যুদ্ধ লাগলে এই এলাকায় একটা গন্ডগোল হলে কিন্তু এই গন্ডগোলের সাথে অনেকই আকাশে থাকবে। আইনের কমান্ডেশন কি বলে আপনার 34 ধারায়, 47 ধারা কি বলে, যে বাইরে আছে এই ঘটনার সাথে মানসিকভাবে যে দায়বদ্ধ, যে সমর্থ প্রকাশ করেছিল, সেও এই ঘটনার জন্য দায়বদ্ধ হবে। কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায় যেটা বলা হয়। তাহলে যুদ্ধ অপরাধীদের সময় যে বাইরে ছিল, যে ধরনের আমেরিকা ছিল, সেও তো এই যুদ্ধের বিপক্ষে থাকতে পারে, বা সেও বলতে পারে তুই ওখানে যা, হিন্দুর বাড়ি যা দখল করে লুটতরাজ কর। তাহলে এই যুদ্ধ অপরাধী তো অনেকেই, এখন কি সব কি খুঁজে বের করা সম্ভব? তার 60 বছর পর বঙ্গবন্ধু বাকশাল 75 কি করছিল? বঙ্গবন্ধু চাইছিল যে পুনর্গঠন, এই দেশ পুনর্গঠন করতে হবে, যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, একদিনের শাসন ব্যবস্থা করে। সে হয়তো এটা দর্শন বলে, এটা আমার কথা না, হয়তো তার দর্শনটা এরকম হইতে পারে, সেই আদি প্রাচীনকালের আমাদের গ্রিক দার্শনিক প্লেটোর রাষ্ট্রের মতো, সেটা উদ্দেশ্য ছিল তার। হয়তো আমরা বলি বাকশাল, কিন্তু তার হয়তো একটা ভিতরে একটা উদ্দেশ্য, তার দর্শনটা হয়তো ভিন্ন রকম ছিল, যে আমি এই দেশ যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, আমি এটাকে একদমই বহুদিন শাসন ব্যবস্থায় দেশের অবস্থা সবাই এই এই রাষ্ট্রবিজ্ঞানী লেকি বলেছিলেন যে গণতন্ত্রের সরকার ব্যবস্থা হলো অজ্ঞ মুখ্যদের এবং নিচু শ্রেণীর সরকার ব্যবস্থা। তাই বঙ্গবন্ধু দেখলো যে যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে এরকম গণতন্ত্রকে ঘৃণার চোখে দেখছে, তো বঙ্গবন্ধু দেখলো যে ঠিক আছে, আমার দর্শন দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে আমি একদম শাসন ব্যবস্থা করে আমি দেশটাকে পুনর্গঠন বা পুনর্বাসন করে এই রাষ্ট্রটাকে আমি উন্নতির দিকে নিয়ে যাবো, যাতে কোনো বিশৃঙ্খল সৃষ্টি, গন্ডগোল সৃষ্টি না হয়। এরপরে আস্তে আস্তে এই দেশটাকে সাজাবো। হয়তো তার দর্শন এমন হতে পারে। এখন কিন্তু এখানে কিন্তু সেই বাকশাল, সেই একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। আবার কিন্তু এই রাষ্ট্রপতি, এই একদলীয় ব্যবস্থা আসছে, বারবার স্বৈরশাসক আসছে, আবার গণতন্ত্র আসছে। যে ক্ষমতা আসে সেই কিন্তু তার নিজের মতো করে পরিবর্তন করে সংবিধানটা। চিন্তা করে না যে এই জনগণ কি বিচার চায়, জনগণ কি ডিক্টেটরশিপ চায়, জনগণ কি ডেমোক্রেসি চায়, জনগণ কি চায় সেটা কিন্তু সংবিধানে উল্লেখ নেই, সংবিধানে এই স্থায়িত্ব রূপ পায় না, বুঝছে? এখানে শাসক শ্রেণীর স্থায়িত্ব রূপ পায়, শাসক শ্রেণীর ইচ্ছার স্থায়িত্ব রূপ পায়, জনগণের ইচ্ছার কোনো এই প্রতিফলিত। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে যখনই যে সরকার আসে তার মন তার ইচ্ছা, সংবিধান তার ইচ্ছার এবং মন গড়ার মতো তার ইচ্ছার প্রতিফলন ঘটে, কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলন। আমি বলতে চাচ্ছি যে মানে যখনই যে সরকার ক্ষমতা আসে, সে যদি মনে হয় যে সংবিধান আমি সংশোধন আমার শাসক শ্রেণীর জন্য আমার প্রতিকূলে, তাহলে সে তার অনুকূলে আনার জন্য যেটা করার দরকার, সেইভাবে সংশোধন করার দরকার, সে সেভাবেই সংশোধন করে। আচ্ছা, ছোট একটি বিরতিতে যাচ্ছি, তারপরে আরো আলোচনা করব। তো দর্শক, ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। আর দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিষয়টি হচ্ছে সাংবিধানিক আইন। আর আলোচনায় আজকে আমার সাথে যিনি আছেন তিনি হলেন অ্যাডভোকেট আব্দুল হান্নান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো আপনার কাছে যে বিষয়ে ছিলাম, বিষয়টি যে সাংবিধানিক আইনের যে মূল বিষয়গুলো যে বললেন, যে ধর্ম এবং
স্থায়িত্ব এই সম্পর্কে আলোচনা করলেন। এখন আপনার কাছে যে বিষয় নিয়ে জানতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে যে প্রথমেই যে আপনি বললেন যে মৌলিক অধিকারের বিষয়টি। এখন আমি জানতে চাচ্ছিলাম যে সাংবিধানিক আইন, মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা এটি কতটুকু গুরুত্ব পালন করছে এবং বাস্তবে এর কতটুকু কাজ হচ্ছে? যদি বলতেন। এখানে আপনি বলেছেন কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের ৩য় ভাগ ইউনিট 3 তে বলা আছে মৌলিক অধিকার ২৬ থেকে ৪৭ পর্যন্ত আর্টিকেল। আর আরেকটা বলছেন মৌলিক চাহিদা। জি। মৌলিক চাহিদা আছে আপনার ২য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আছে মৌলিক চাহিদা আছে। হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন যে সংবিধানে এখানে আছে। আমাদের সাথে সংবিধান সবসময় থাকে আমাদের কাছে। আপনি ৩য় ভাগে দেখবেন এই মৌলিক চাহিদা। মৌলিক অধিকার তো ৩য় ভাগে। আপনি ২য় ভাগে দেখবেন মৌলিক চাহিদার কথা কিছু আছে। হ্যাঁ? রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা আছে। এরপর আছে ৪র্থ ভাগ নির্বাহী বিভাগ। যাক আমি এখন বলি। মৌলিক চাহিদা ২য় ভাগে আছে। মৌলিক চাহিদা কিন্তু রাষ্ট্রের মূল নীতি। রাষ্ট্র যেই সরকারি আসুক, সে এই মূলনীতিকে বেস করে শাসন ব্যবস্থা পরিচালনা করবে। সেটা কিন্তু আমরা দৃশ্যমান দেখি না। এটা হলো প্রকাশ্যে। উপরে আমরা দেখি যে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে মৌলিক চাহিদা, বিভিন্ন মূলনীতিগুলি আছে। এখানে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে। এখানে জনগণের কথাই বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে। কিন্তু আমরা যখন যে রাষ্ট্রটা ক্ষমতায় আসে, যে রাষ্ট্রের যে শাসক দল যারা যে পার্টিটা ক্ষমতায় আসে, তারা কিন্তু এই সংবিধানে আছে মুখে বলে এই পর্যন্তই। কিন্তু তারা কিন্তু মৌলিক চাহিদা, তারা কিন্তু রাজার ছেলে রাজা, এক ধরনের রাজতন্ত্র আর এক ধরনের ডিক্টেটরশিপ। সেই দলীয় প্রধান যে সেটা ডিক্টেটরশিপ হয়, ঠিক আছে? অতি ধূর্ত রাজতন্ত্র, শুধু রাজতন্ত্র না। এরপরে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, এনার্সিজম চলতে থাকে। সেই ক্ষেত্রে মৌলিক চাহিদা কথা, মৌলিক চাহিদা তো আপনি ওই দিতে পারতো যে এদেশে অনেক গরিব মানুষ আছে, রাস্তায় শুয়ে আছে দেখেন, এবং অনেক অবহেলিত লোক আছে যারা মাদক সেবী বলেন বা যারা খারাপ লাইনে চলে গেছে, সেই শ্রেণী বাদ দিয়েও কিছু ভালো লোক আছে যে তারা ঠিকমতো পুষ্টিকর খাবার পায় না। জনগণের মধ্যে সম্পদের সুষম বন্টন নাই। তাহলে সে শ্রেণীটা তো আর খারাপ না, হয়তো গরিব, কিন্তু তাদের কথা এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সংবিধানের ২য় ভাগে আছে এবং সরকারের ওই মুখেই পর্যন্তই বলে। কিন্তু সে কিন্তু মৌলিক অধিকারে দিতে পারতো। মৌলিক চাহিদা যে আমি আমার খাদ্য পুষ্টি যদি ঠিক মতো না পাই, আমি মৌলিক অধিকারে আছে। যেমন মৌলিক অধিকারের ৩৩ নম্বর ধারা আছে, সাপোজ বা ৩৫ নম্বর একটা ধারা আছে, এটাতে আমি হাইকোর্টে আমি এই দেশের নাগরিক, আমি ঠিকমতো এই মৌলিক চাহিদা কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, আমার একটা বাড়ি নাই, ঠিক আছে, আমি এই দেশের একটা নাগরিক, আমার তো আর অনেক কোটি কোটি হাজার কোটি টাকার সম্পত্তির মালিক এই দেশে আছে না কিছু লোক, কিন্তু আমার একটা বাড়ি থাকার মতো, বা আমি ৩ বেলা খাবো কোনো রকম, আমি তো আর ওয়েস্টিনে খাবো না, আমি তো আর ওই শ্রেণীর লোক না, আমি শুধু খাবো ৩ বেলা। সেই অবস্থাটা আমার ওইভাবে আমি পুষ্টিকর খাবার পাচ্ছি না, বা একটা বাড়িও আমার ঠিক মতো ওই রকম নাই থাকার মতো। তাহলে আমি এইটা ওই সংবিধানের ৩য় ভাগে আছে মৌলিক অধিকার, আমি হাইকোর্টে যাই রিট করে এটা আমি রাষ্ট্র থেকে আমি আদায় করব। কিন্তু সেই সিস্টেমটা কিন্তু রাখে নাই। রাষ্ট্র কিন্তু তার সুবিধার জন্য, যারাই সংবিধানটা তৈরি করছে তাদের সুবিধার জন্যই তৈরি করছে। এখানে কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আছে। তাও আবার রাষ্ট্র পরিচালনার সময় যেই সরকার ক্ষমতা আছে থাকে, সেই সরকার ব্যবস্থা, সেই শাসক শ্রেণী কিন্তু মূলনীতির কথা ভাবে না। মূলনীতির কথা কিন্তু তারা ভাবে না। তাদের নিজেদের মতো করে ডিক্টেটরশিপ তারা চালায় যায়। তারা গণতন্ত্র বলেন, আর যেই এই সবার সমান অধিকার, এগুলি কিন্তু আসলে বাস্তবে প্রয়োগ হয় না। তাহলে আপনি বলছিলেন যে এই মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার। এখন মৌলিক চাহিদা তো গেল, এই মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না। মৌলিক অধিকারগুলো হাইকোর্টে বলা আছে যে মৌলিক অধিকার আপনার যদি কেউ চলাফেরার স্বাধীনতা না দেয় বা আপনাকে শিক্ষার ভর্তি না নেয়, আপনি হাইকোর্টে রিট করে আপনি ভর্তি করে দিতে পারবেন আপনার সন্তান। তাহলে এখানে কিন্তু হাইকোর্টে রিট করে আপনাকে মৌলিক অধিকার কতটুকু প্রয়োগ হয় দেখেন। আপনি একটা মিটিং মিছিল করতে চান, সেটা যাই সরকারি হোক, আপনি দেখেন আপনি একটা ভালো একটা সমাবেশ করতে চান, আপনাকে বাধা দিবে। আমরা গ্রেপ্তার ও আটক সঙ্গে রক্ষা কবচ আছে, মৌলিক অধিকারের মধ্যে ২৭টা কয়েকটা ধারা আছে, এই ওর আর্টিকেল আছে। দেখেন এখানে কয়টা সাধারণ জনগণ প্রয়োগ করতে পারে, কয়টা অধিকার সাধারণ জনগণ পায়। এই দেখেন ২৬ থেকে মৌলিক শুধু অসামঞ্জস্য আইন বাতিল, আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা আসলে কি আছে?
এটা তো রুল অফ ম্যান, রুল অফ ল তো এই দেশে চলে না। শাসক শ্রেণী যারা আছে তারা যা বলবে সেটা প্রধানমন্ত্রী হোক, সেটা দলীয় প্রধান হোক, বা অন্যান্য সচিব হোক, বা কি বলা হয় এই আপনার এই মন্ত্রী হোক, এমপি হোক, তারা যা বলবে সেটাই হয়, তাদের ইচ্ছারই প্রতিফলন ঘটে। এখানে আইনের দৃষ্টিতে সবাই কি সমান অধিকার পায়? দমন প্রভৃতির কারণে বৈষম্য যাতে না হয়, গ্রেপ্তার ও আটক সংখ্যক রক্ষা কবচ, এই যে গ্রেপ্তার হয় বিভিন্ন আইনে, যেমন যৌতুক আইন বলেন, বিভিন্ন আইনে বলেন, দুর্নীতি বলেন, যে কোনো আইনে ভালো মানুষ শুধু ফাইসা যায়। যৌতুক আইন করা সত্য বলেন, যৌতুক আইনে তো এই যে গ্রেপ্তার আটক সংখ্যক রক্ষা কবচ কি আসলে কি এটা দায়িত্ব কার? রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের। তার মানে রাষ্ট্র, এক কথা রাষ্ট্রের। তা রাষ্ট্র কি সেটা করে? ভালো মানুষকে ফাঁসাই দিয়ে ভালো মানুষকে একটা মামলা দিলেই নেয়, সেটা তদন্ত নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? এটা যৌতুক মামলা এখন ধরেন 95% মিথ্যা। এরপর আপনার যে অন্যান্য যে মামলাগুলি আছে, বিভিন্ন মামলা আছে, মাদক মামলা আছে, অন্যান্য বিভিন্ন মামলা আছে, আপনার এই মামলাগুলি কিন্তু মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, দিনের পর দিন হয়রানি করে। তাহলে এখানে যে মৌলিক অধিকারের কথাটাও আসছে, মৌলিক অধিকারকে আসলে সাধারণ জনগণ কতটুকু পায়? তাহলে রাষ্ট্রের এখানে ভূমিকাটা কি? রাষ্ট্রের এখানে কাজটা কি? খালি সংবিধানে লিখিত থাকলেই হবে? এটা আমরা প্রথম প্রশ্ন করছিলাম যে সংবিধানে যদিও আমাদের লিখিত, তারপরে আমাদেরটা কার্যকারিতা কম কেন? আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসে না কেন? সেই কথাটা আমি প্রথমেই বলছি। তাহলে এখানে শুধু লিখিত সংবিধান থাকলেই হবে? সেটাই। আচ্ছা, আপনার কাছে যেটা আপনি মানে আমি বুঝতে পারলাম যে মানে মৌলিক যে অধিকারটা সেটা যতটুকু দরকার ততটুকু সংবিধানে প্রয়োগ করে, কিন্তু যে চাহিদাটা ওটা কোথাও উল্লেখ নেই সংবিধানে। মৌলিক চাহিদার কথা আছে সংবিধানের ২য় ভাগে, রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে, রাষ্ট্রের মূল নীতি। সেখানে কিন্তু মৌলিক চাহিদা কিন্তু আপনার বলা নাই যে হাইকোর্টে যে আপনি এটা মানে রাষ্ট্র থেকে আদায় করো, এমন করে নিশ্চয় না, এমন কত নিশ্চয়তা নেই। মৌলিক চাহিদা। জি, যে মৌলিক চাহিদার মধ্যে খুব সহজে আমি আপনার আধা মিনিটে বলি। হ্যাঁ, এই যে এখানে মৌলিক চাহিদা যেটা আপনি বললেন, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, ঠিক আছে? এই যে প্রথমেই আসে রাষ্ট্রনীতি, জাতীয়তাবাদ, এরপর সমাজতন্ত্র, গণতন্ত্র কি আছে আসলে? এরপর আপনারা আমি বললি, আপনি যেটা বলেন মৌলিক চাহিদা, আমি একটু বলি আপনার, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, দেখেন এই যে মালিকানা নীতি, কৃষক ও শ্রমিকের মুক্তি, 14-15 আর্টিকেলে আছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। এই যে দুইটা কথা, কৃষক ও শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, কিন্তু এটা কিন্তু আমরা মৌলিক অধিকারের 3য় ভাগে দেয় নাই। কারণ 3য় ভাগে দিলে তো আমরা রাষ্ট্রের কাছে চাইতে পারবেন যে আমার মৌলিক চাহিদাগুলি আমার দেন, আমি ঠিকমতো চলতে পারি না, ঠিকমতো আমার বাড়িঘর নাই, ঠিক আছে? কৃষক ও শ্রমিকের মুক্তি নাই এদেশে, ঠিক আছে? শাসক শ্রেণী দেখবেন যে একটা শ্রেণী দেখবেন যে টাকার পর টাকা, পাহাড় পরিমাণ টাকা করে ফেলতেছে, ঠিক আছে? কৃষক ও শ্রমিকের মুক্তিটা কোথায় এখানে? তাহলে এখানে কিন্তু এইটা কিন্তু দিতে পারতো যে সংবিধানের মৌলিক অধিকার 3য় ভাগে দিতে পারতো। তা 3য় ভাগে দিলে তো আপনারটা গিয়ে আপনি হাইকোর্টে গিয়ে প্রয়োগ করতে পারতেন। তাহলে মৌলিক চাহিদা, মৌলিক অধিকার, মৌলিক চাহিদাটা তো নাই, এই কোনো প্রয়োগের কোনো সিস্টেম নাই। মৌলিক অধিকারটা আছে, তাও আপনি হাইকোর্টে রিট করতে পারবেন। তাহলে এখানে তো মানুষের জন্য কতটুকু নিরাপদ? সেটাই। যা আছে তাও তো প্রয়োগ হয় না। একটা গরিব মানুষ কি যাবে না হাইকোর্টে আপনি রিট করতে? শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো যদি আপনার ব্যাঘাত ঘটে, আপনি কয়জনা যেতে পারে হাইকোর্টে? তাও সঠিক বিচার পায় না। বিচার বিভাগ পৃথকীকরণ নির্বাহী বিভাগ থেকে প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা জায়গায় তদবির হয়। আপনি গিয়ে দেখেন একটা গরিব মানুষ, একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ গিয়ে ঠিক থাকতে পারে না কোর্ট কাছারি বিভিন্ন জায়গায়। রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তারা হয়রানির শিকার হয় তদবিরের প্রভাব, শাসক শ্রেণীর প্রভাবে। যাই হোক, গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন আপনি। এখন আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে মানে আমি বিচার ব্যবস্থায় আসি, যে বাংলাদেশে যে বিচারপতিদের নিয়োগ এবং অপসারণের বিষয়টি কি সংবিধানে কতটুকু গুরুত্ব পালন করছে, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। মানে বিচারপতি নিয়োগ এবং অপসারণের ক্ষেত্রে সংবিধানে কি আছে এবং কতটুকু তারা গুরুত্ব পালন করছে, এটা যদি একটু বলতেন। এখানে আসলে জাস্টিস, অনারেবল জাস্টিস, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে। মানে যে প্রধান বিচারপতি। হ্যাঁ, এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিষয়। জি, প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি বৃন্দ। তো সেখানে এটা আপনার কততম অনুচ্ছেদ, এই সংশোধনীতে আনা হয়েছিল আপনার, এটা হলো বিচারপতিদের অপসারণ 16তমতে আপনার ছিল, ঠিক আছে? ষোড়শ সংশোধনীতে যে 2014 সনে বহুল আলোচিত 1972-এর 96 অনুচ্ছেদ পুনঃস্থাপিত হবে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাবে সংসদ। এখন
পরবর্তীতে হাইকোর্ট এবং বা মহামান্য হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হয়েছিল। এখন আসলে এখানে এই বিচারপতিদের অপসারণের ক্ষমতা কি আপনার সংসদ পাবে, না এর বাইরে যারা আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বা অন্য অন্য যেই কাউন্সিলগুলি আছে তারা পাবে? তাই এখানে কিন্তু আপনার এটা সংশোধনী আনা হয়েছে। আনা হওয়ার পরে এই সংশোধনীর পরে কিন্তু আমার এই আমি যতটুকু জানি যে প্রধান বিচারপতি এখনো যেহেতু হাইকোর্ট বাতিল করে দিয়েছে, এটা এই সংসদের হাতে এখন নেই। এখন আপনি বলছেন যে ন্যায় বিচারের ক্ষেত্রে কতটুকু অন্তরায় বা কতটুকু সুবিধা, বিচার ব্যবস্থার জন্য কতটুকু এটা বলছেন আপনি। সংসদের হাতে যদি থাকতো বা যায় তাহলে তো আপনার এখানে সংসদ যা বলবে তাই, একমাত্র অ্যাবসলিউটলি আইনসভা থেকে যেটা হবে সেভাবে নিয়োগ হবে, সেভাবে অপসারণ হবে। মানে আপনার পুরো বিষয়টা বলতেছেন যে মানে সংসদের ইচ্ছা অনুযায়ী, সংসদের ইচ্ছা অনুযায়ী, মানে ব্যক্তিগত এখানে কোনো বিষয় মানে এখানে অন্তর্ভুক্ত হবে না। যেমন আমি বলতে চাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টের আরও যারা আছে, যেমন অ্যাডভোকেট বলেন, বিচারপতি বলেন, তাদের কোনো স্বাক্ষরের প্রেক্ষিতে কি সংবিধান কি কোনোভাবে এটা চেঞ্জ করা বা নতুনত্ব আনা যায় কিনা সেটা? সংবিধান, জি। এখন তো আপনি আবার সেকেন্ড কোয়েশ্চেন, অন্য একটা কোয়েশ্চেন আসছে, সংবিধান চেঞ্জ করা যায় কিনা সেটা কি আইনসভা কর্তৃক না সুপ্রিম কোর্টের বিচারপতিদের? বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনের রক্ষক, যে আইনসভা পাশ করবে, পাশ করার পর এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এটা রক্ষা করার দায়িত্ব আছে, এটাকে এক্সারসাইজ করার ব্যাপার আছে, সেগুলি করে হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেগুলো আইনের অভিভাবক, যে সংবিধানের অভিভাবক, যেটা অপ্রয়োজনীয় সমাজের জন্য, আইনের জন্য বিভিন্ন কনফ্লিকশন করে যাচাই বাছাই করে দেখবে যে না এটা 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 একটা স্ববিরোধী আছে বা এটার মধ্যে কনফ্লিকশন আছে, সেই ক্ষেত্রে সংবিধান এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে আবার যেটুকু বাদ দেওয়ার প্রয়োজন হয় সেটা আবার তারা কনসাল্ট করে সেটা পুনরায় ফেরত যায়, ফেরত যাওয়ার পর তারা আইনসভা আবার সেটা বাতিল করে। না, আমি এর আগের যে প্রশ্নটা করেছিলাম বিচারপতি, মানে এটার সাথে এটার কি কোনো সম্পৃক্ততা আছে কিনা? কোনটা? যে আমি যে এখন যে কোশ্চেনটা করলাম, আগে যে কোশ্চেনটা করলাম, এটার সাথে কি বিচারপতির যে অপসারণ এবং যে নিয়োগ, এটার সাথে কি কোনো সম্পৃক্ততা আছে কিনা? না, এইটার সাথে এটার সম্পর্ক নাই। আপনি বলছেন যে বিচারপতিদের অপসারণ নিয়োগ এটা সংসদ পাবে, না এর বাইরে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, জি। বা এটা যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটা আপিল বিভাগ রায় দিয়ে এটা বাতিল করে দিছে 16 সংশোধনীতে, যে সংসদের হাতে আর থাকবে না। জি। তাহলে সেই ক্ষেত্রে আবার সেকেন্ড কোয়েশ্চেন করলেন যে ন্যায় বিচার আইন প্রয়োগ কি বলবো, আইন পাস করা যাবে না কিনা? আইন পাস কারা করবে? হ্যাঁ, হ্যাঁ। আইন পাস আপনার সংসদ, যারা সংসদ আছে সংসদেই করবে, আইনসভাই করবে। আইনসভাতে আইন প্রজাতন্ত্রের যেই যারা প্রতিনিধি তারাই আইন পাস করবে, কিন্তু আইনটা ব্যাখ্যা করবে, রক্ষা করবে, অভিভাবকত্ব করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে ওই বিচারপতিদের অপসারণ নিয়োগ সেটার সাথে ওইটা সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। সম্পৃক্ততা নেই, কারণ আইন তো পাশ করবে আইনসভা। জি। ওরা উত্থাপন করবে, বিল উত্থাপন করবে, আইন পাশ করবে, তারপর আসবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। এটাই হলো মানে মূল বিষয়। হ্যাঁ, এখানে যদি সাংসদের হাতে থাকে বিচারপতিদের অপসারণ নিয়োগ, আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে আসলে, এটা আরো ডিপি গেলে, সেটা হলো যে একটা মামলা আসছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বা একটা বিচার আসছে, একটা মামলা আসছে, এটার একটা রায়ের একটা ব্যাপার আসছে, এই রায়টা যদি আমাদের সরকারের মনোভূত না হয়, সংসদে 360টা আসন, 300+ সংসদ সদস্য, আইন প্রণেতা, এদের মনোপুত যদি না হয়, এই সরকার ব্যবস্থার সরকারের পক্ষে যদি রায় না আসে, সরকারের ভিতরে যদি কোনো কনফ্লিকশন, সরকারের সাথে ওই রায়ের সাথে যদি কোনো ইন্টারাকশন থাকে, কনফ্লিকশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সংসদ তো চাবেই যে বিচারপতি নিয়োগ থাকবে আমাদের হাতে। বিচারপতি যদি আমাদের পক্ষে রায় না হয়, আমাদের পক্ষে যদি মনোপুত রায় না হয়, আমাদের কথা যদি বাংলাদেশ সুপ্রিম কোর্ট না চলে, তাহলে আমি বা বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে, কোনো সমস্যা হলে আমি বিচারপতি আমি অপসারণ করব। সেই ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করছেন যে এই ক্ষেত্রে কিন্তু যদি সাংসদের হাতে যায়, খুব ভালো একটা প্রশ্ন করছেন, সাংসদের হাতে গেলে সাংসদ তো একটা পার্টি ক্ষমতাতে আসে,
বিরোধী দলের কথা তো এই দেশে গণ্য হয় না না সংসদে। যেই শাসক শ্রেণী যারা সরকার গঠন করবে সেই সরকার দলই কিন্তু আপনার ওই সুপ্রিম কোর্টকে প্রভাবিত করবে, জি। যে আমাদের পক্ষে রায় আসে নাই ওই বিচারপতিকে বাদ দেয়। তাহলে সংসদের হাতে যদি বিচারপতির অপসারণের এই নিয়োগ অপসারণ যদি থাকে হ্যাঁ থাকে তাহলে তো আমি মনে করি, এটা আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি, এটা বিরাট একটা প্রবলেম। তাহলে সেটা ন্যায় বিচারের অন্তরায়, কারণ ন্যায় বিচার যে দেশে না থাকবে সে দেশে গণতন্ত্র মানবাধিকার তো লঙ্ঘন হবে। লঙ্ঘন হবেই, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস লঙ্ঘন হবে। জি। তাহলে সেই ক্ষেত্রে তো আপনি গণতন্ত্র থাকবে না, জনগণের শাসন ব্যবস্থা থাকবে না। এমনিতে জনগণের কোনো ওই দেশে কোনো মূল্য নাই, কোনো সভ্যতা নাই, রাজনীতি নাই কিছু, ঠিক আছে, পকেট রাজনীতি, পানি খেয়ে যাই না দিবে সেই নেতা, ঠিক আছে। সেটাই। কিন্তু জনগণের জন্য যে রাজনীতি করতে হবে সেটা তো করবে না। না। তখন তার স্বার্থ মতো সে বিচারপতি নিয়োগ করবে, আবার ই করবে, ঠিক আছে, তাহলে অপসারণ করবে। তাহলে এটা সংসদের হাতে গেলে, কারণ সংসদের সর্বদল তো আর সংসদে থাকবে না, না তাহলে সেই ক্ষেত্রে তাদের হাতে থাকলে সে তো তার এগেনস্টে গেলে সে তো বিচারপতি অপসারণ করতে পারে। সে কিন্তু ন্যায় বিচার এবং গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘিত হতে পারে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার জন্য। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকো।